নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করেছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটির নাম হলো ভারত বাংলাদেশ জলবন্টন চুক্তি, অর্থাৎ তিস্তা রিভার ওয়াটার ডিসপুট, তিস্তার জলবন্টন সমস্যা, যে নিয়ে কিন্তু ভারত আর বাংলাদেশের মধ্যে অনেক দিন ধরে একটা টানাপোড়েন চলছে এবং বিতর্ক চলছে। আর সেই বিতর্ক নতুনভাবে আবার ফিরে আসছে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা ভারতবর্ষে তিনি এসছিলেন। আর তার ভারত সফরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথাবার্তা বলেছেন এবং নরেন্দ্র মোদী এই তিস্তা জলবন্টন সমস্যার সমাধানে তিনি সদর্থক অ্যাকশন দেখিয়েছেন। সেই নিয়েই কিন্তু আবার নতুন করে এই বিতর্ক ফিরে আসছে। তাহলে কি বাংলাদেশ তাদের দীর্ঘদিনের যে ডিমান্ড অর্থাৎ তিস্তার জলবন্টন চুক্তি তা পেতে চলেছে? সেই নিয়ে কিন্তু আজকে আমরা দেখে নেব। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও শুরু করার আগে ভারত বাংলাদেশ ভাই ভাই এবং দুই দেশের ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের সম্পর্ক চিরস্থায়ী হোক। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে যারা ভারত সম্পর্কে খারাপ উক্তি করছেন কিংবা কিছু ভারতীয় যারা বাংলাদেশের সম্পর্কে এই খারাপ উক্তি করছেন বা তর্ক বিতর্ক চলছে, সেটা কিন্তু খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে চলছে। কিন্তু আমরা বেশিরভাগ ভারতীয় বা বেশিরভাগ বাংলাদেশি কিন্তু ভারত বাংলাদেশের বন্ধুত্ব চাই বা ভারত বাংলাদেশের বন্ধুত্ব যাতে দীর্ঘজীবী হয় সেদিকে আমরা তাকিয়ে থাকি। তো আজকের আমাদের ভিডিও হলো তিস্তা রিভার ওয়াটার ডিসপুট, অর্থাৎ তিস্তা নদীর জলবন্টন সমস্যা। এখন এই তিস্তা রিভার ওয়াটার ডিসপুট কিন্তু দীর্ঘদিনের কিন্তু একটা সমস্যা, যা ভারত বাংলাদেশের মধ্যে এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে। আর বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে ভারতের কাছে একটাই অনুরোধ করে আসছে যে বা তাদের ডিমান্ড যে তিস্তা নদীতে যাতে জল দেওয়া হয়, যাতে বাংলাদেশ তিস্তা নদীর জল সঠিকভাবে পায়। এখন এই বিতর্ক আবার নতুনভাবে এখন ফিরে এসছে, কারণ সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে এসেছিলেন এবং ভারত সফরে এসে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং সেখানে তিনি এই তিস্তা জলবন্টন সমস্যা আরও একবার উত্থাপন করেন। সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু খুব পজিটিভ অ্যাকশন দেখিয়েছেন বা একটা সদর্থক ভূমিকা নিয়েছেন যাতে এই দীর্ঘদিনের তিস্তা জলবন্টন সমস্যা সমাধান হয়। এবং তিনি বলেছেন যে তিনি বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখছেন, আগামী দিনে তিনি এই সমস্যার সমাধান করতে চান। এই যখন আমাদের প্রধানমন্ত্রী এরকম সদর্থক অ্যাকশন নিয়েছেন বা ভূমিকা নিয়েছেন, তখন সমস্যা হয়ে দাঁড়িয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু এর প্রতিবাদ করেছেন এবং তিনি চিঠি লিখেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি বলেছেন যে পরবর্তী ক্ষেত্রে যখন এই তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে কোনো বৈঠক হবে, তখন অবশ্যই যাতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি বা মুখ্যমন্ত্রীকে অবশ্যই ডাকা হয়, কারণ এখানে কিন্তু পশ্চিমবঙ্গের স্বার্থ জড়িয়ে আছে। আর এই বিতর্কের মধ্যেই যখন একটা আশা দেখা যাচ্ছিল, তখনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন এখানে তিনি প্রতিবাদ করিয়েছেন বা তিনি চিঠি লিখেছেন, এই ইস্যুতে তিনি ইন্টারফেয়ার করেছেন, তখন কিন্তু আবার একটা সমস্যা দেখা দিচ্ছে বাংলাদেশিদের মনে। তবে মনে রাখতে হবে, আমাদের প্রধানমন্ত্রী যখন সদর্থক ভূমিকা নিয়েছেন, তো অবশ্যই বাংলাদেশে আর ভারতবর্ষের বন্ধুত্বের স্বার্থে এই তিস্তা জলবন্টন সমস্যা সমাধান হবেই, এটা আমরা বিশ্বাস করি। এখন এই তিস্তা জলবন্টন সমস্যা আমরা যদি দেখতে যাই, তাহলে আমাদেরকে দেখতে হবে তিস্তা নদী নিয়ে বা তিস্তা নদীর গতিপথ নিয়ে। আমরা জানি আমাদের পশ্চিমবাংলার বা আমাদের ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে এই তিস্তা নদী। পশ্চিমবঙ্গের মানে উত্তরবঙ্গের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে এই তিস্তা নদীর গতিপথ। এখন আমরা ভূগোল থেকে যতটা জানি যে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে তিব্বতের জেমু হিমবাহ থেকে, তারপর সেই তিস্তা নদী তিব্বত সীমানা, নেপাল সীমানা হয়ে আমাদের সিকিমে প্রবেশ করেছে, অর্থাৎ ভারতবর্ষের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে। সিকিমের পর সে প্রবেশ করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং এই পশ্চিমবঙ্গের কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর শেষে বাংলাদেশের লালমনিরহাটের কাছে কিন্তু এটি বাংলাদেশের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে এবং বাংলাদেশের
ব্রহ্মপুত্র নদী যে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, সেই ব্রহ্মপুত্র নদীর সঙ্গে এই তিস্তা নদী গিয়ে মিশেছে এবং ওই পাটে কিন্তু এই নাম হয়েছে যমুনা, JAMUNA, যমুনা। দিল্লির ইয়ামুনা নয়, এটা বাংলাদেশের যমুনা। এবং সর্বশেষ এই তিস্তা নদী গিয়ে কোথায় পড়েছে? আমাদের বে অফ বেঙ্গলে, অর্থাৎ বঙ্গোপসাগরে। তিস্তা নদীর তার যে সমগ্র গতিপথ, সেই গতিপথের দৈর্ঘ্য হচ্ছে 414 কিলোমিটার। তার মধ্যে ভারতবর্ষের এই গতিপথের অংশ প্রায় 300 কিলোমিটারের মতো, আর বাংলাদেশে প্রায় 121 কিলোমিটারের মতো এই তিস্তা নদী বয়ে গেছে। এখন এই তিস্তা নদী একটা নদী, খুব গুরুত্বপূর্ণ নদী, কিন্তু এই নদীর জলবন্টন নিয়ে এত সমস্যা কেন? কেন এই জলবন্টন নিয়ে দুই দেশের মধ্যে এত তর্ক বিতর্ক বা টানাপোড়েন চলছে? কেন বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তা নদীর জল চেয়ে আসছে বা জলের ডিমান্ড করছে? অন্যদিকে ভারত কেন বারবার এই চুক্তিতে সায় দিচ্ছে না কেন, কিংবা পশ্চিমবঙ্গ কেন এই চুক্তিতে বাধা দিচ্ছে? সেটা জানতে গেলেই আমাদেরকে দেখতে হবে নদীর গুরুত্ব কী। একটা নদী যখন উৎপত্তিস্থল থেকে তার উচ্চগতি, মধ্যগতি আর নিম্নগতির সঙ্গে বয়ে গিয়ে তার মোহনাতে মিশে যায়, তখন যে টোটাল যে গতিপথটা, সেই গতিপথটা কিন্তু একটা রাজ্যের জন্য, একটা দেশের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা নদী কিন্তু একটা সম্পদ, সে ওই নির্দিষ্ট রাজ্যকে বা নির্দিষ্ট দেশকে কিন্তু বিভিন্ন দিক থেকে সে ধনী করতে পারে, বা তার অর্থনৈতিক গুরুত্ব কিন্তু অনেক বেশি। আমরা জানি ভারত আর বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এখন এই কৃষি প্রধান দেশের এই কৃষিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে কিন্তু এই নদীর গতিপথ বা তার জল। এই নদীর গতিপথেই কিন্তু বাঁধ সৃষ্টি করে বা ক্যানেল তৈরি করে কিন্তু আমরা জলসেচ করি, অর্থাৎ কৃষিকাজে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই নদীর জলের। তাছাড়া নদীর গতিপথে আমরা তৈরি করি জলবিদ্যুৎ কেন্দ্র, আর সেই জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমাদের শক্তি উৎপাদনে সবথেকে বড় ভূমিকা তৈরি করে। তার সাথে আর কি, এই নদীর যে গতিপথ, সেই নদীর গতিপথকে কাজে লাগিয়ে কিন্তু নৌ পরিবহন হয়, অর্থাৎ একটা ওয়াটার ওয়ে এই নদীতে থাকে। তার সাথে নদীর জলেই কিন্তু কি হয়, মাছ চাষ করা হয়, কিংবা অনেক মৎস্যজীবী আছে যারা নদী থেকে মৎস্য শিকার করেন, তাদের জীবিকা তাদের নির্বাহ করেন। এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নদীর সাথে যুক্ত আছে, যেটা হলো জল। এই নদীর জল থেকে কিন্তু প্রজেক্ট করে তার পার্শ্ববর্তী শহরে কিন্তু জল সরবরাহ করা হয়, যে জলকে আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারি, কিংবা আমরা গৃহস্থলীর কাজে কিন্তু ব্যবহার করতে পারি। অর্থাৎ একটা নদীর জল কিন্তু একটা দেশের জন্য বা একটা রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন সেই জল নিয়ে কিন্তু সমস্যা দেখা দিয়েছে। এখন ভারত কিন্তু এই তিস্তা নদীর উপরে একাধিক ব্যারেজ তৈরি করেছে। সে সিকিমে তৈরি করেছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে তৈরি করেছে। আর এর ফলেই কি হয়েছে, এই যে ব্যারেজগুলি তৈরি করেছে, এই ব্যারেজে তারা সেচের জন্য জল নিয়ে যাচ্ছে, তার সাথে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে। আর এই যে একাধিক জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে ভারত, তার ফলে কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু জল পরিবহন ব্যাপকভাবে কমে গেছে, অর্থাৎ বাংলাদেশের দিকে কিন্তু জল যাচ্ছেই না বলেই বাংলাদেশিরা অভিযোগ করে। অন্যদিকে বাংলাদেশও কিন্তু তিস্তা নদীর উপরে ব্যারেজ তৈরি করেছে তাদের জলসেচের জন্য, কিন্তু যখন জলই বাংলাদেশে যাচ্ছে না, তখন তাদের এই প্রজেক্টের কি কাজ আছে সেই নিয়ে কিন্তু একটা জোর বিতর্ক চলছে। এবং বাংলাদেশ থেকে কিন্তু দীর্ঘদিনের এই জল শেয়ারের একটা ডিমান্ড করা হচ্ছে, কারণ বর্ষাকাল ছাড়া অন্যান্য সময়ে কিন্তু বাংলাদেশের তিস্তা নদী এক প্রকারের শুকিয়ে যায়, জল যায় না বললেই চলে। অন্যদিকে বর্ষাকালে যখন তিব্বতে, নেপালে, কিংবা আমাদের সিকিমে, কিংবা আমাদের উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হয়, তখন কিন্তু এই যে সমস্ত ব্যারেজগুলি করা হয়েছে, সেই ব্যারেজগুলি কিন্তু খুলে দেওয়া হয় বন্যা মোকাবিলা করার জন্য। আর এই ভারত বারবার যখন এই ব্যারেজগুলির গেট খুলে দেয়, প্রচুর জল কিন্তু বাংলাদেশে হঠাৎ করে চলে যায়। বাংলাদেশে তিস্তা নদীর পার্শ্ববর্তী যে সমস্ত মানুষ বাস করে, সে সমস্ত মানুষের কিন্তু যে এরিয়াগুলি বন্যা কবলিত হয়ে যায়, তার ফলে মানুষের ব্যাপক ক্ষতি হয়। বাংলাদেশিরা নাকি অভিযোগ করে যে ভারত কোনো না জানিয়েই তাদের এই গেটগুলিকে খুলে দেয়, যদিও ভারত থেকে বলা হয় যে ভারত যে কতটা জল ছাড়ছে বা গেট খোলা হচ্ছে, এর কিন্তু বার্তা বারবার বাংলাদেশকে পাঠানো হয়। অর্থাৎ বাংলাদেশের অভিযোগ যে যখন শুষ্ক সময় বা বর্ষাকাল বাদে অন্য সময় আমরা সঠিকভাবে জল পাচ্ছি না, অন্যদিকে বর্ষাকালের সময় অত্যধিক যখন অতিবৃষ্টি হচ্ছে, সেই জল ভারত নিচ্ছে না, আমাদেরকে হঠাৎ করে ছেড়ে দিচ্ছে, আমরা বন্যায় ভেসে যাচ্ছি। তাই তারা এই জলবন্টন চুক্তি দীর্ঘদিন ধরে ডিমান্ড করছে। এখন
এই জলবন্টন চুক্তি কিন্তু আজকের নয়, বলেছি অনেক দিনের পুরনো। সেটাই কিন্তু আমরা একবার দেখে নেব। ভারত যখন স্বাধীনতা পায় 1947 সালে, ভারত একটা দেশ হয় আর দুই দিকে দুটো দেশ হয় পাকিস্তান। তখনকারের পূর্ব পাকিস্তান হচ্ছে এই বাংলাদেশ। এই পূর্ব পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের প্রথম জলবন্টন চুক্তি হয়েছিল 1951 সালে, যেটা কিন্তু গঙ্গা নদীর জলবন্টন চুক্তি ছিল। এখানেই কিন্তু এই তিস্তা জলবন্টন চুক্তি কিন্তু এখানেই অন্তর্ভুক্ত ছিল বা এর মধ্যেই ছিল। এরপর 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা পায়। আমরা জানি ভারত কিন্তু বাংলাদেশের স্বাধীনতা পেতে বা মুক্তিযুদ্ধে ব্যাপকভাবে বাংলাদেশকে সাহায্য করেছিল। তার ফলেই দুই দেশের বন্ধুত্বের জন্য বা বন্ধুত্ব রক্ষার ক্ষেত্রে দুই দেশের সরকার 1972 সালে যে জয়েন্ট রিভার কমিশন তৈরি করেছিল, যাতে এই তিস্তা নদীর জলবন্টন সমস্যাকে সমাধান করা যায়। আর সেই যে রিভার কমিশন তৈরি হয়েছিল, তার ফলেই 1983 সালে কিন্তু একটা অস্থায়ী জলবন্টন চুক্তি হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ভারত এই টোটাল যে জলটার তার 39% নেবে আর বাংলাদেশ নেবে 36%। বাকি জলটা কিন্তু নদীর স্বার্থে নাব্যতা বজায় রাখতে ছেড়ে দেওয়া হবে। অন্যদিকে 1984 সালে কিন্তু এইটাকে কিন্তু বাড়ানো হয়, এই জলবন্টন চুক্তির যে শেয়ার সেটাকে বাড়ানো হয়, যেখানে বাংলাদেশকে প্রায় 37.সামথিং জল দেওয়া হয় আর ভারতের জন্য রাখা হয় প্রায় 42% জলকে রাখা হয়। কিন্তু এরপরেই কি হয় যে ভারত কিন্তু এই তিস্তা নদীর যে গতিপথ সেখানে একাধিক ব্যারেজ নির্মাণ করে, তা সে ইরিগেশনের জন্য ব্যারেজ নির্মাণ করে, এমনকি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য কিন্তু এই ব্যারেজ তারা নির্মাণ করে। যেমন সিকিমে কিন্তু তিস্তা 5 হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে, আবার তিস্তার উপনদী রঙ্গিতের উপর প্রজেক্ট আছে, এবং কি আমাদের পশ্চিমবাংলাতে একাধিক লো ড্যাম 2, লো ড্যাম 3, লো ড্যাম 4 এরকম কিন্তু একাধিক ব্যারেজ বা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরি করা হয়েছে। সবথেকে বড় যে ব্যারেজটি তৈরি করা হয়েছে তিস্তা নদীর উপরে, সেটা হচ্ছে আমাদের জলপাইগুড়ির গাজলডোবাতে, যেটা সবথেকে বড় প্রজেক্ট। এখন ভারত যে এই যে একাধিক প্রজেক্ট তৈরি করেছে বা এখনও তৈরি করার চেষ্টা চলছে, তার ফলে কিন্তু বাংলাদেশের দিকে তিস্তার জলাশয় কিন্তু কমতে শুরু করেছে। আর তার ফলে বাংলাদেশ কিন্তু যখন দেখছে যে আমাদের নদী শুকিয়ে যাচ্ছে, আমাদের তিস্তা নদী শুকিয়ে যাচ্ছে, তখন কিন্তু তারা জলের ডিমান্ড করছে যে জল আমাদেরকে দেয়া হোক। এখন এর মধ্যে আরও একটি ঘটনা ঘটে। 1975 সালে গঙ্গা নদীর উপরে ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয় কলকাতা বন্দরের নাব্যতাকে সঠিকভাবে বোঝাই করার জন্য। তখনও কিন্তু বাংলাদেশের দিকে গঙ্গার জল কিন্তু অনেকটাই কমে যায়। সেটাও কিন্তু একটা বিরাট বড় ডিমান্ড ছিল বাংলাদেশিদের কাছে যে গঙ্গা জলবন্টন একটা চুক্তি করা হোক। সেই নিয়েই কিন্তু 1996 সালে 30 বছরের জন্য কিন্তু গঙ্গা জলবন্টন চুক্তি তৈরি করা হয়। সেটাকে নিয়ে কিন্তু এখন আর কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা দেখা দেয় যে এই তিস্তা নদী নিয়ে। এখন এই সমস্যার পেছনে কিন্তু একটা প্রাকৃতিক কারণ আছে। দেখা গেছে যে যত সময় এগিয়েছে ততই কিন্তু প্রাকৃতিক দিক থেকে এই তিস্তা নদীর কিন্তু জল পরিবহন অনেকটাই কমে গেছে। বর্ষাকাল বাদে অন্যান্য সময় কিন্তু জলের স্রোত অনেকটাই কম থাকে, কারণ আমরা জানি যে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কি হচ্ছে, যে জলবায়ু আমাদের ভারসাম্য হারিয়ে ফেলছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে। তার ফলে কিন্তু গ্রীষ্মকালে তুলনামূলকভাবে অনেক কম জল আসছে তিস্তাতে। তাহলে ভারত সেই জলকে ইউজ করছে, তার ফলে বাংলাদেশে তো খুব কমই জল যাচ্ছে। অন্যদিকে বর্ষাকালে দেখা যাচ্ছে অতি বর্ষা দেখা দিচ্ছে বা অতি বৃষ্টি হচ্ছে এই উত্তরের রাজ্যগুলিতে বা আমাদের উত্তরবঙ্গে। তার ফলে প্রচুর পরিমাণে জল কিন্তু তিস্তা নদীতে আসছে এবং দুই দিকে প্লাবন দেখা দিচ্ছে বা বন্যা দেখা দিচ্ছে, আর তার ফলে গেট খুলে দিতে বাধ্য হচ্ছে, তাই বাংলাদেশ কিন্তু ভেসে যাচ্ছে। এমনও দেখা যাচ্ছে যে যে গ্লেসিয়ার ব্লাস্ট হচ্ছে, অর্থাৎ যে হিমবাহগুলি হচ্ছে, হিমবাহগুলির বিস্ফোরণে হরপাবান দেখা দিচ্ছে, তার ফলেও কিন্তু এখানে বন্যা দেখা দিচ্ছে। এখন বাংলাদেশও কিন্তু তিস্তা নদীর উপরে ব্যারাজ তৈরি করেছে 1998 সালে। ব্যারাজ তো নির্মাণ করেছে ইরিগেশনের জন্য, কিন্তু জল যেখানে নেয় সেখানে ব্যারাজের গুরুত্ব কতটা, তাই বাংলাদেশ কিন্তু বারবার ধরে জল চাইছে ভারতের কাছে। এখন এই নিয়েই কিন্তু তর্ক বিতর্ক চলে আসছে। 2011 সালে এই জলবন্টন সমস্যার সমাধানের সদর্থক ভূমিকা নিয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই মনমোহন সিং, এবং তিনি যখন বাংলাদেশ সফরে গিয়েছিলেন তখন দুই দেশের মধ্যে এক প্রকারের ঠিক হয়ে গেছিল যে ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তি অনুযায়ী 1984 সালে যে চুক্তি ছিল সেটাকে প্রাধান্য দেওয়া হয়, যেখানে বলা হয় যে ভারত 37.5% জল কিন্তু বাংলাদেশকে দেবে। এই তিস্তা নদীর জল এক প্রকারের চুক্তি স্বাক্ষরিত হওয়ার দিকে এগিয়ে যায়। দুই দেশের মানুষ কিন্তু খুশি ছিল। কিন্তু এখানেই প্রতিবাদ করেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে বাংলাদেশকে যদি তিস্তার জল এতটা দিয়ে দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গের যে একাধিক প্রজেক্টগুলি আছে সেগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং পশ্চিমবঙ্গে কিন্তু ডাইরেক্ট একটা বিরাট বড় এফেক্ট পড়বে। পশ্চিমবঙ্গের স্বার্থ কিন্তু এখানে রক্ষা হবে না। পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষায় তিনি কিন্তু প্রতিবাদ করেন। তিনি বলেন এই চুক্তি যাতে না হয়। এখন বাংলাদেশের স্বার্থে ভারত সরকার কিন্তু এই চুক্তি মেনে নিয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন প্রতিবাদ করেন তখন কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পিছিয়ে আসতে হয়। পিছিয়ে আসার দুটি কারণ ছিল। একটি কারণ ছিল ভারতবর্ষের সংবিধানে নদীর যে চুক্তি সেই চুক্তিতে কিন্তু রাজ্যকে একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। তাই যেহেতু ইন্টারন্যাশনাল ইস্যু, যখন ভারত আর বাংলাদেশের মধ্যে এই চুক্তি হতে চলেছে তখন অবশ্যই ভারত সরকারকে আমাদের যে রাজ্যের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয়েছে সেই সরকারের কিন্তু সঙ্গে পরামর্শ করতে হবে। আর সেখানে পশ্চিমবঙ্গ যখন বাধা দিয়েছে তখন কিন্তু আর সরকার আগাতে পারেনি। আর একটা রাজনৈতিক কারণ ছিল 2011 সালে কিন্তু সদ্য মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কেন্দ্রে চলছিল ইউপিএ 2 সরকার, আর ইউপিএ 2 সরকারের একটা বড় জোট সঙ্গী ছিল এই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল কংগ্রেস। অর্থাৎ জোট সঙ্গী রেগে গেলে সরকারের উপর প্রভাব পড়তে পারে। তাই প্রধানমন্ত্রী মনমোহন সিং কিন্তু আর আগিয়ে যেতে পারেননি। তিনি এতদূর আগিয়েও কিন্তু এই তিস্তা জলবন্টন চুক্তি পিছিয়ে আসতে বাধ্য হন। সেই থেকেই কিন্তু এই জলবন্টন চুক্তি বাংলাদেশের জন্য বা ভারতের জন্য অধরা হয়ে থেকে যায়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ চাইছে, কিন্তু ভারত সরকার যদি চুক্তিতে স্বাক্ষর করছে না, সেই সুযোগ নিয়ে বাংলাদেশ কিন্তু চীনের কাছে যায়, চীনের সাহায্য নেয়। চীন তাদেরকে বলে তোমরা যদি আমাদেরকে অনুমতি দাও আমরা কিন্তু তোমাদের তিস্তা নদীর সমস্যার সমাধান মেটাতে পারি। আমরা তোমাদের যে তিস্তা নদী আছে সেই পাটে আমরা একটা মহাপরিকল্পনা করব। যে মহাপরিকল্পনাতে কি থাকবে, আমরা নিজেদের টাকা দিয়ে তোমাদের এই মহাপরিকল্পনা তৈরি করে বর্ষাকালে যখন তিস্তা নদীতে বান আসে বা বন্যা হয় সেই জলকে আমরা কনজার্ভ করে রাখবো, অর্থাৎ জলকে আমরা রিজার্ভ করে রাখবো, সংরক্ষণ করে রাখবো, যাতে বছরের অন্য সময় যখন তিস্তা নদী শুকিয়ে যায় তখন সেই জলকে আপনারা কাজে লাগাতে পারেন, কৃষিকাজে কাজে লাগাতে পারেন, কিংবা জলবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগাতে পারেন। দরকার পড়লে আমরা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করে দেবো। সেখান থেকে এমনকি সেই জলে মাছ চাষও হবে এবং সেই জল পানীয় জল হিসেবে সরবরাহ করা যাবে। এখন বাংলাদেশের সঙ্গে চীনের যখন এরকম একটা মৌখিক আলোচনা হয় তখন কিন্তু দেখা যায় যে ভারত সরকার এই বিষয়টাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরে। কারণ চীন যদি বাংলাদেশের এই তিস্তা নদীর উপর প্রজেক্ট তৈরি করে তাহলে কি হবে, ওই জায়গা থেকে আমাদের শিলিগুড়ি করিডোর কিন্তু খুব কাছেই। আর শিলিগুড়ি করিডোরের উপর দীর্ঘদিনের নজর কিন্তু এই চীনের, কারণ শিলিগুড়ি করিডোর যেটাকে আমরা চিকেন নেক বলি সেটা খুব সংকীর্ণ জায়গা। আর এই সংকীর্ণ জায়গাটাই কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির সাথে ভারতের মূল ভূখণ্ডের প্রবেশদ্বার। চীন সবসময় এর উপর নজর রেখেছে, যদি কোনো মতে ওই জায়গাটিকে দখল করে নিতে পারে চীন তাহলে কিন্তু উত্তর পূর্বের সমস্ত রাজ্য কিন্তু ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আর চীন সেগুলোকে দখল করে নিতে পারে। আর এর ফলে কিন্তু ভারত সরকারের একটা ঘুম ভাঙে। ভারত সরকার দেখে যে এই সমস্যাটাকে এবারে সমাধান করতে হবে। এখন যখন আর সম্প্রতি যখন শেখ হাসিনা ভারত সফরে এসেছিলেন তখন তিনি এই বিষয়টিকে তুলে ধরেন এবং শোনা যাচ্ছে যে শেখ হাসিনা কিন্তু কিছুদিনের মধ্যেই চীন সফরেও যাবেন। তাই তার আগেই ভারত বাংলাদেশের মধ্যে একটা মৌখিক একটা আলোচনা হয়, যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে ভারত থেকে একটি টেকনিক্যাল টিম বাংলাদেশে যাবে, যারা তিস্তা সমস্যা সমাধানের জন্য পরিদর্শন করবে। তারা প্রথমে বাংলাদেশের তিস্তা নদীকে পরিদর্শন করবে, তার সাথে ভারতবর্ষ যে পার্টটা আছে সেই পার্টও কিন্তু তারা পরিদর্শন করবে। এসে তারা কিন্তু একটা রিপোর্ট দিবে এই জলবন্টন সমস্যার সমাধান করার জন্য। এখন তাদের রিপোর্ট অনুযায়ী যদি ভারত পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা করে বাংলাদেশকে জল দিতে পারে তারা জল দেবে, তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর না হলে যদি কোনো মতেই জল না দেওয়া যায় তাহলে চীন যে মহাপ্রকল্প এই তিস্তা নদীর উপর তৈরি করবে বলেছিল বাংলাদেশে, সেটা কিন্তু ভারত তৈরি করবে। তার ফলে ভারত সে একইভাবে চীনের পরিকল্পনা অনুযায়ী বর্ষাকালে যখন বন্যা হবে সেই জলকে ধরে রাখবে এবং সেটা বছরের অন্য সময় ব্যবহার করার উপযোগী করে তুলবে। এই মতোই কিন্তু কথা হয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে। আর তার ফলেই কিন্তু দুই দেশের মধ্যে একটা আবার সদর্থক আশা জাগছে যে হয়তো দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু এখানে প্রতিবাদ করে রেখেছেন। তিনি বলেছেন ফার্দার যখনই আলোচনা হবে অবশ্যই যেন তাকে অন্তর্ভুক্ত করা হয় বা তাকে ডাকা হয়। তিনি যদি কেন্দ্র সরকারের সাথে একটা সদর্থক আলোচনা করেন যে কিছু পরিমাণ জল যদি বাংলাদেশকে দেওয়া যায় তাহলে কিন্তু দুই দেশের মধ্যে এই সম্পর্ক অটুট থাকবে এবং দুই দেশেরই কিন্তু সেখানে স্বার্থ
রক্ষিত হবে। কিন্তু দেখতে হবে, কারণ এবারে যে ভোট হয়েছে সেই ভোটে কিন্তু বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেখানে কিন্তু বিরোধীরা অনেকটাই স্ট্রং। আর বিরোধীদের জোটের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ মমতা ব্যানার্জির পার্টির। এখন মমতা ব্যানার্জির পার্টি কতটা চাপ দিতে পারে এবং সেই চাপটা সামালতে পারে কিনা বিজেপি, কিংবা পশ্চিমবঙ্গের স্বার্থকে রক্ষা করে বাংলাদেশের স্বার্থকে রক্ষা করা যায় কিনা, এই দুই দেশের আলোচনাতে একটা যদি সদর্থক ভূমিকা বেরিয়ে আসে বা একটা পথ বেরিয়ে আসে, তাহলে কিন্তু দীর্ঘদিনের এই সমস্যা সমাধান হবে। আমরাও চাই এই দীর্ঘদিনের সমস্যা সমাধান হোক এবং ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক দীর্ঘজীবী হোক। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।